হ্যালো এভরিওয়ান, দিস ইজ রূপমনাথ, ইয়োর ফিজিক্স টিচার। আজকে থেকে আমরা ক্লাস 11-এর ফিজিক্সটা আমরা স্টার্ট করলাম। তো এটার মধ্যে এই কোর্সটা কীরকম থাকবো? কোর্সটা থাকবো, দেখো, 5টা রেকর্ডেড ভিডিও তোমরা ইউটিউবে পাইবাই উইকলি। সঙ্গে থাকবো স্যাটারডে সানডে 2টা ডাউট ক্লিয়ারিং লাইভ সেশন, যেটা থাকবো টিচ মিনিটে। এটা কিতার উপরে থাকবো? 5 দিন তো আমি থিওরি পড়াইমো আর বোর্ডের জিনিসগুলো পড়াইমো, আর সঙ্গে তোমরা একটা কোচিং ইনস্টিটিউটের মেটেরিয়াল দিমু। একটা নামি দামি কোচিং ইনস্টিটিউট, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ কোচিং ইনস্টিটিউট। আমি কেন নাম লইলাম না, তোমরা যখন পাইবে তখন বুঝে লিবে। তো ওই মেটেরিয়ালটা আমরা স্যাটারডে সানডে তোমরা আমি হোমওয়ার্ক দিলাম, পুরা উইক করলে, যেটা পারলে না স্যাটারডে সানডে যখন আমি লাইভ আইমু, তোমরাও লাইভ আইবা 30 মিনিটের মধ্যে, ওটার মধ্যে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? আর যারা শুধু বোর্ডের লেগে আমরা প্রিপেয়ার করলাম, তারা এই 5 দিনের 5টা ভিডিও দেখলেই হইব, আর কিছু লাগতো না। আর যখন প্রবলেম হয় আমার কন্ট্যাক্ট করতে পারো। যারা আমার গ্রুপও আসো তারা তো আসো, আর যারা গ্রুপও নাই, তোমরা যারা বন্ধুরা আছে শেয়ার করতে পারো, কোনো আপত্তি নেই আমার তরফ থেকে, কারণ এটা একদম ফ্রি কোর্স। যখন কলেজ খুলবো, যে যার কলেজে যাইবে, তখন থেকে এই সিস্টেমটা বন্ধ হইব। তখন আমরা অফলাইন ক্লাস যখন শুরু হইব তখন ওর সিস্টেম তো আলাদা থাকবো, কিন্তু অফলাইন যতদিন স্টার্ট না হয় তোমরা এটা করতে পারো। আর আমার এখানেও তোমরা একদম বোর্ড আর নিটের পুরা জিনিস পাইবাই। কোচিং ইনস্টিটিউটের একটা একটা করে মেটেরিয়াল আমরা শেষ করবো। আর তোমরা মাঝে মধ্যে আমার ভিডিওগুলা বা আমার কন্টেন্ট যেগুলা, ওগুলা বা কোনো ভালো কোনো ইনস্টিটিউটের লগে কম্পেয়ার করে দেখিও। যদি আমার মধ্যে কিছু মডিফিকেশন করার দরকার থাকে আমার কইও ওপেনলি, যেটা আমি 100 বার রাজি আছি। আর আরেকটা জিনিস, তোমরা তো নতুন, এর লেগে কইরাম যে তোমরা যদি আমার কোনো টপিক বুঝো না বা আমার পড়ানি সুন্দর হইছে না, আমার একদম মানে নিঃসন্দেহ কইও হোয়াটসঅ্যাপে, সারি আপনার এই পড়ানিটা ভাল লাগছে না। আমি এটা কোনোদিন মাইন্ড করতাম না। আমিও তোমরার মতো শিখরাম। আমি চাইমু যে তোমরা আমার ভুল ধরাইয়া আমি আরো ভালো করিয়া যাতে পড়াইতে পারি, এটা আমার তরফ থেকে থাকবো। আর তোমরা আমার চেষ্টা থাকবো তোমরা মোটামুটি যতটুক দিতে পারি আর কি, আমার যতটুকু ক্যাপাসিটি আছে আমি দিয়া দিব। তো ডাইরেক্ট আমি ফিজিক্স স্টার্ট করি না, ডাইরেক্ট আমি সায়েন্স থেকে স্টার্ট করি, কারণ আমরা 11-এ তো সায়েন্সই শুরু করলাম। তো দেখো, সায়েন্স অ্যাকচুয়ালি কিটা? সায়েন্স শব্দটা আইছে সাইন্সিয়া থেকে। সাইন্সিয়া হইল গিয়ে একটা গ্রিক ওয়ার্ড, যেটার মানে হইল গিয়া টু নো। এই জিনিসগুলো আমি আগে গেলেছি, কারণ এগুলা তোমরা জাস্ট একবার দেখিলেও জেনারেল নলেজের লেগে অত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট বুঝার লেগে দিয়েছি যে আমরা কিতা জিনিস পড়ার যাইতাম। তো সায়েন্স শব্দটা আইছে সাইন্সিয়া থেকে। সাইন্সিয়া মানে কিটা? টু নো, যে কোনো কিছু জানার টেন্ডেন্সিটার নামই হইল গিয়া সায়েন্স। এখন সায়েন্সের ডেফিনেশনটা যদি তোমরা দেখো, সিস্টেমেটিক অ্যান্ড স্পেসিফিক স্টাডি অফ মিস্ট্রি অফ নেচার। তো মিস্ট্রি অফ নেচার কইতে কিতা বুঝি আমরা? মিস্ট্রি অফ নেচার কইতে বুঝি কিতা? দেখো, যে কোনো একটা জিনিস উপরে ছাড়ো, এটা নিচের দিকে যাইব। স্যার আইজাক নিউটনের আগে কিন্তু কেউ জানতো না এটা কেন নিচের দিকে আইতো, তখন আমরা মনে হইতো এটা একটা মিস্ট্রি। তো এই মিস্ট্রিটা কে সলভ করছে? স্যার আইজাক নিউটন, উইথ দ্য হেল্প অফ সায়েন্স। সায়েন্স তার মানে তাই জিনিসটা জানাইছেন, বা ওরকম আরো বেজান জিনিস আমরা চারিদিকে হয়, নেচারের মধ্যে ঘটনা ঘটে, ওই জিনিসগুলার আমরা কিতা কই? মিস্ট্রি অফ নেচার। আর এগুলা সিস্টেমেটিক অ্যান্ড স্পেসিফিক স্টাডিরে আমরা হই সায়েন্স। সায়েন্সে আমরা দুইভাবে মোটামুটি ডিভাইড করি, একটা হচ্ছে কি রিয়েল সায়েন্স, আর একটা হচ্ছে কি সিউডো সায়েন্স। প্রথম আমি সিউডো সায়েন্স সম্পর্কে কইলে, সিউডো সায়েন্স ডিপেন্ডস অন প্যারাডাইম। প্যারাডাইম মানে কিটা? যেটা যে রিয়েলিটিটা চেঞ্জ হয়, মানে আমি প্যারাডাইম শব্দটা এখানে অ্যাড করছি না, প্যারাডাইম তোমরা লিখলে ওরকম লিখতে পারো, সিউডো সায়েন্স ডিপেন্ডস অন কিটা? প্যারাডাইম। প্যারাডাইম ওরকম, এটারে কেউ প্যারাডিজিম কইলেন, তো আমি যেটা জানি এটা প্যারাডাইম। তো প্যারাডাইম এটা মানে কিটা? চেঞ্জিং রিয়েলিটি, যে রিয়েলিটিটা সময়ের সঙ্গে সঙ্গে জায়গা অনুযায়ী চেঞ্জ হয়। যেমন ধরো ইকোনমি, পলিটি, সোশিওলজি। তো এটা আমরা বুঝলাম যে ডিফারেন্ট দেশের লেগে তারা ইকোনমি ডিফারেন্ট হইব, পলিটিক্যাল রুল বা পলিটি যেগুলো আছে, পলিসি, এগুলা ডিফারেন্ট হইব, প্লাস সোশিয়াল এনভায়রনমেন্ট সব দেশের সমান নয়। আর এইগুলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এগুলো আমরা বেসিক্যালি বুঝলে এরকম হিউম্যানিটিজের সেকশন, হিউম্যানিটিজে যে সব স্টুডেন্ট আছে তারা পড়বো, আমরা এগুলো ডিসকাশন করার কথা না। আমরা ডিসকাস করবো কারে? আমরা ডিসকাস করবো দ্যাট ইজ রিয়েল সায়েন্স, যেটা কিসের উপরে ডিপেন্ড করে? থিওরির উপরে ডিপেন্ড করে। থিওরি মানে কিটা? আনচেঞ্জিং রিয়েলিটি, মানে যে রিয়েলিটিটা জেনারেলি চেঞ্জ হয় না। তো
আনচেঞ্জিং রিয়েলিটি দুই ধরনের বেসিক্যালি, একটা হচ্ছে কি লিভিং আর একটা হচ্ছে কি নন লিভিং। লিভিং এর মধ্যে আছে বায়োলজিক্যাল সায়েন্স। বায়োলজিক্যাল সায়েন্সের একটা পার্ট হচ্ছে কি বটনি, একটা হইল কি জুলজি। বটনি কোনটা, প্ল্যান্ট লইয়া যেটা স্টাডি করব, আর জুলজি যেটা অ্যানিমেলস লইয়া স্টাডি করব। তো বটনির ফাদার হইল গিয়া থিওফ্রেস্টাস আর জুলজির ফাদার হইল গিয়া অ্যারিস্টটল। এর থেকে বেশি আমার বায়োলজি আমার আর কোনো নলেজ নাই, ঠিক আছে, কারণ আমি আমার বায়োলজি আসিল না, তো এটা লাগে বায়োলজি সম্পর্কে আমি আর কিছু কইতাম না, শেষ আমার কাজ। তো এটা তোমরা দেখিলেই এই এই দুইটা জিনিস মনে রাখিও, থিওফ্রেস্টাস আর অ্যারিস্টটল। নেক্সট হইছে তোমার কিটা নন লিভিং। তো নন লিভিং এর মধ্যে যেটা হইছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স কইতে আমরা কেমিস্ট্রি আর ফিজিক্স দুইটাই ঢুকে। তো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো, ফিজিক্যাল সায়েন্স ওই সাবজেক্ট যেটা ম্যাটার আর এনার্জি লইয়া স্টাডি করব। ম্যাটার আর এনার্জি আমরা বুঝবো আস্তে আস্তে। এর মধ্যে ফিজিক্যাল সায়েন্সের আবার দুইটা পার্ট, কেমিস্ট্রি আর ফিজিক্স। কেমিস্ট্রি আমরা কিতা পড়বো, যেখানে ম্যাটার লইয়া ডিসকাশন থাকবো। আমরা কেমিস্ট্রির মধ্যে বেসিক্যালি কিতা লইয়া ডিসকাশন করবো, ম্যাটার লইয়া। আর ফিজিক্সের মধ্যে কিতা করবো, ইন্টার রিলেশন বিটুইন ম্যাটার এন্ড এনার্জি। মোটামুটি ওইসব জিনিস লইয়া স্টাডি করবো আমরা, আস্তে আস্তে এগুলা বুঝবো। তো ফিজিক্যাল সায়েন্সের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স। কেমিস্ট্রি ফাদার হইলে লেভোজিয়ার, আর ফিজিক্সের ফাদার হইলে স্যার আইজাক নিউটন। এইগুলো এগুলো হইলে তোমরা মনে রাখার লাগে, জাস্ট মনে রাখিলেও, স্ক্রিনশট মারলে মারিলেও। এটা হচ্ছে কি সায়েন্স সম্পর্কে একটা তোমরা আইডিয়া দিলাম। নেক্সট আমরা যে সাবজেক্টটা পড়বো এটার নাম হচ্ছে কি ফিজিক্স। এটা আমি জায়গার অভাবে এখানে একটু ছোট করে লিখছি। ফিজিক্স মানেটা কিটা দেখো, ফিজিক্স হচ্ছে কি ইট ইজ দ্য স্টাডি অফ নেচার অর এন্ড ন্যাচারাল phenomena, বা হইতে পারো ইট ইজ দ্যাট ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ নেচার এন্ড ন্যাচারাল phenomena। এর মানে কিটা, এটা শুনতে বায়োলজির মতো লাগলেও আমরা ফিজিক্সও কিন্তু নেচার আর ন্যাচারাল phenomena লইয়াও ডিসকাশন করি। যেমন ধরো তুমি, মুন রিভলভস অ্যারাউন্ড দ্য সান অর সান রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ। তো এগুলা ন্যাচারাল phenomena। আমরা তো নিজে চন্দ্র নিয়ে বইছি না, আমরা নিজে আর্থরে তার অরবিটও বইছি না, তো এটা নেচার থেকে আইছে। আর আমরা ওগুলার লিয়ে স্টাডি করি, আর স্টাডি করি আমরা আমরা কারা, আমরা যারা ফিজিক্স রিসার্চ করি তারা এটার লিয়ে স্টাডি করি। আর স্টাডি করি আমরা, এখন দেখো স্যাটেলাইট আমরা বইতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট স্যাটেলাইট আছে, পোলার স্যাটেলাইট, জিওস্টেশনারি স্যাটেলাইট, আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার এগুলো পড়বো, তো এখন এটা ডিসকাস করলাম না। ওরকম প্রত্যেকটা ন্যাচারাল ফেনোমেনার উপরে ডিপেন্ড করে আমরা কিছু নতুন জিনিস আমরা সুবিধার্থে অ্যাপ্লাই করি, যেটা হইলে আমরা ফিজিক্স থেকে পড়ি। তো ফিজিক্স কিটা, ইট ইজ দ্য স্টাডি অফ নেচার এন্ড ন্যাচারাল ফেনোমেনা। যদিও এটা বায়োলজির মতো লাগে, কিটা কইলেছি আমি যে আর্থের ঘোরা ঘোরা, মনের ঘোরা, তারপরে আমরা যে কোনো একটা জিনিস মাটিতে পড়ে গেল, এটা খেনে নিচে দিকে পড়ে, এটা তো নেচারে অলরেডি এক্সিস্টিং, তো এটা খেনে এটার স্টাডি করা হইল গিয়ে আমার কিটা ফিজিক্স কর্ম। এখন ডোমেইন অফ ফিজিক্স, ডোমেইন মানে এরিয়া। বেসিক্যালি ডোমেইন কইতে আমি কিটা বুঝি, এরিয়া বুঝি। এরিয়াটা কিটা আসলে, ফিজিক্সের এরিয়া কোনটা? দেখো ফিজিক্সে ব্রডলি দুইটা পার্টে ডিভাইড করা হয়েছে, একটা হয়েছে গিয়া ক্লাসিক্যাল আর একটা হয়েছে গিয়া মডার্ন। ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে তোমার মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স, অপটিক্স আর থার্মোডাইনামিক্স, মোটামুটি আমরা 11 আর 12 এই চারটা জিনিসের মোটামুটি একটা নলেজ পাইনু। আর 11 পাইমু মেকানিক্স এন্ড থার্মোডাইনামিক্স। আর মডার্ন ফিজিক্স আর একটা আছে, ক্লাসিক্যাল ফিজিক্স, এটার আর একটা নাম হচ্ছে কি নিউটনিয়ান ফিজিক্স। কপি লিখলে ক্লাসিক্যাল ফিজিক্সের সামনে কিনারে দিয়ে আর একটা নাম, এটা দেখো হয় নিউটনিয়ান ফিজিক্স, নিউটনিয়ান ফিজিক্স। আর আরেকটা হচ্ছে কি তোমার কিতা মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স অ্যাটমিক, মলিকুলার আর নিউক্লিয়ার ফিজিক্স, এই তিনটা থাকে। তো এগুলাও আমরা 12 গিয়ে একটু একটু পাইমু, 11 কেমিস্ট্রি যেটা পাইবা, তো খুব একটা বেশি পাইতাম না। আর বিএসসি ইউএসসি গেলে আমরা এটা ইন ডিটেলসে স্টাডি করবো। এগুলাও খুব যে বেশি পাইমু এরকম না, বাট মোটামুটি একটা লেভেলে পাইমু। আর এগুলার কম্পেয়ারে এগুলা ফিজিক্সও আমরা একটু কম পাইমু, ঠিক আছে। তো এই গেল আমার ফিজিক্সেরও ব্রাঞ্চ। তো ফিজিক্স কিটা বুঝলাম। এখন তো অতটুক জায়গা তুমি তোমার স্ক্রিনশট লইয়া রাখিলাম যেরকম সুবিধা হয়। এখন আমরা আস্তে আস্তে
এই টপিক শেষ করিয়া, এটা তো একটা জাস্ট বেসিক আইডিয়া দিলাম তোমরা সায়েন্স সম্পর্কে। এখন আমরা স্টার্ট করবো হইল গিয়ে তোমার চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2টা হয়েছে কিতা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। এটা হচ্ছে কি চ্যাপ্টার 2 তোমরা এনসিইআরটি বইয়ের হিসাবে। এই চ্যাপ্টারের মধ্যে প্রথম আমরা কিতা পড়মু, প্রথম পড়মু বেসিক না, প্রথম শুরু হইব ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে স্টার্ট হইব। নাম্বার 2 থাকবো তোমার বেস অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। নাম্বার 3 থাকবো ডাইমেনশনাল অ্যানালাইসিস। নাম্বার 4 থাকবো তোমার প্যারালাক্স মানে মেজারমেন্ট অফ লেংথ, টাইম, ভলিউম, এগুলা। 5 নম্বর থাকবো তোমরা এরপরে পড়বো এরর অ্যানালাইসিস। 6 নম্বর থাকবো হইল গিয়ে তোমার সিগনিফিক্যান্ট ফিগার্স। এই 6টা জিনিস বেসিক্যালি পড়মু, ঠিক আছে? এই 6টা জিনিস বেসিক্যালি পড়মু। এর মধ্যে এই 3টা টপিকও আমার টোটাল লাগবো 4টা লেকচার, 4 লেকচার একদম নেট আর বোর্ড মিলাইয়া। এটার মধ্যে লাগবো তোমার মেজারমেন্ট অফ লেংথ, টাইম, ভলিউম। এটার মধ্যে লাগবো একটা লেকচার, 1 লেকচার, কারণ এখানের মধ্যে আমি মেজারমেন্ট অফ লেংথটা খুব ইলাবোরেটলি করবো, বাকিগুলো আমি আপাতত করতাম না, পরে করবো। এরর অ্যানালাইসিসও লাগবো তোমার 2টা, আর সিগনিফিক্যান্ট ফিগারসও লাগবো তোমার একটা। তো গণিলা কয়টা ক্লাস হইলো? 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 8টা লেকচার লাগবো। আর সঙ্গে আমার আরো 2টা ডাউট ক্লিয়ারিং সেশনে এটা শেষ হয়ে যাবে। তো 8, 2, 10টা লেকচারে আমারটা পুরা কমপ্লিট হবে। এখন তোমরা কাজ হইল গিয়ে 10টা লেকচার মনে করিয়া খুব ভালো করিয়া দেখতে, এটাও তোমরা তুলিয়া রাখিলাম, আমরা দেখবে ওরকম শেষ হইব, কারণ আমার জিনিসগুলা এরকমই ডিজাইন করা। তো প্রথম হইল গিয়া তোমার কাছে ফার্স্ট যে জিনিসটা আমরা পড়বো এটা হইল কি ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশনটা হইছে গিয়া কিটা, কোয়ান্টিটি that can be measured with the help of any device। তার ডেফিনেশনটা আমি তোমরা কই নিলাম, যে কোয়ান্টিটি আমরা কোনো ডিভাইস দিয়ে মাপতে পারি ওইসব জিনিসে ফিজিক্যাল কোয়ান্টিটি, ওইসব কোয়ান্টিটিরে ফিজিক্যাল কোয়ান্টিটি কয়। মানে কিটা, যে কোয়ান্টিটি রে আমরা মাপতে পারি তারা রে কইমু ফিজিক্যাল কোয়ান্টিটি। মাপতে পারবো কিটা দিয়ে, কোনো কিছু মাপতে গেলে তো তার একটা ডিভাইস লাগবে, যেমন লেংথ আছে, মাস আছে, তারপরে কোনো ভলিউম আছে, তারপরে টাইম আছে, ঠিক আছে? তো এইসব জিনিসে আমরা কিটা করতে পারি, মেজার করতে পারি। স্পিড আছে, ভেলোসিটি আছে, এগুলো দিয়ে আমরা কিটা করতে পারি, মেজার করতে পারি। সো এগুলার কিটা কইমু ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ধরো এক্সাম্পল তোমার কইলাম লেংথ, মাস, স্পিড, ভলিউম, এগুলা কিটা, এগুলারে তোমরা আমরা মাপতে পারি না নি, ওগুলো হইল কি ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন দেখো আরেকটা জিনিস আছে, তো ফিজিক্যাল কোয়ান্টিটি গুলা নাই, ফিজিক্যাল কোয়ান্টিটি না কোনগুলা, যেমন ধরো লাভ, এগুলো ইমোশন না। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মায় কিতা করুন তার বাচ্চারে ভালো পায়নি, এটা একদম অবভিয়াস কথা।
তো এই যে লাভ যেটা, এই লাভটা কোনো মায়ের যে ভালা পাওয়া যে লাভ যেটা, এটা তুমি কোনো ডিভাইস দিয়ে মাপতে পারবে না, অবভিয়াসলি না। তখন আমরা এটারে ফিজিক্যাল কোয়ান্টিটি কইতে পারতাম না। হেট আমি কোনো মানুষকে দেখতে পারি না, এই এটারে আমি কোনোদিন মাপতে পারবো না, এটারে মাপতে পারতাম না। বা যে কোনো ধরনের ইমোশন, এইসব জিনিসকে আমরা কিতা করতে পারতাম না, কোনো ডিভাইস দিয়ে মাপতে পারতাম না। এর লেগে এগুলা আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি হইতো না, নট ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন আমরা ফিজিক্সও জেনারেলি ফিজিক্যাল কোয়ান্টিটি সবসময় ইউজ করতাম না, ফিজিক্সও আমরা ইন জেনারেল কোয়ান্টিটি ইউজ করব। মানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি না কইয়া কোয়ান্টিটি কইমু। আর তুমি বুঝিলেই তাই, কোয়ান্টিটি মানে হইল কি আমার ফিজিক্যাল কোয়ান্টিটি। এগুলারও একটা কোয়ান্টিটি আছে, তোমরা লিটারেচারও গেলে এগুলার একটা তোমরা নিজস্ব তার একটা কোয়ান্টিটি পাইবে, কিন্তু এই কোয়ান্টিটিগুলা আমরা মেজার করতে পারি না, তাহলে কি তারারে আমরা ফিজিক্সে ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে কোয়ান্টিটি হিসাবে কনসিডার করতাম না। তার মানে একটা জিনিস বুঝিলেইছো, ইমোশনের কোনো জায়গা নাই ফিজিক্সের মধ্যে। ফিজিক্স হইল গিয়ে সব ব্রেইনের খেলা, সব ব্রেইন দিয়ে হইতো, ঠিক আছে। তো নেক্সট হইছে কি কিটা, তোমার কাছে ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিতে তোমার 3 ভাগে ভাগ করা যায়। ফিজিক্যাল কোয়ান্টিটিতে তুমি জেনারেলি 3 টাইপে 3টা পার্টে ভাঙতে পারবে। একটা হলো কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা হচ্ছে গিয়া ডিরাইভড কোয়ান্টিটি, আর একটা হচ্ছে কি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। তো এই 3টা কোয়ান্টিটি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিতে এইরকম ভাঙতে পারি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কিটা, তারারে রিপ্রেজেন্ট করতে আর কোনো কিছুর সাহায্য লইতে লাগে না। তার মানে কিটা, যেমন ধরো লেংথ, তোমার কাছে কিটা আছে, লেংথ আছে, তোমার কাছে মাস আছে, তোমার কাছে টাইম আছে, আরো কিছু জিনিস আমরা পাই। টোটাল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। দেখো লেংথ, মাস, টাইম এগুলারে তোমার এক্সপ্রেস করতে তোমার অন্য কিছু সাহায্য লইতে লাগেনি, অবভিয়াসলি না। তার মানে আমরা এগুলারে কিতা হইলাম, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হইলাম। তার মানে হইছে গিয়া এগুলা কিতা ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার কোয়ান্টিটিস। মানে অন্য কিছু সাহায্য লইতে লাগে না। আর ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলা, তারা হইল কি ওইসব কোয়ান্টিটি যেগুলারে অন্য কিছু সাহায্য লইয়া, মানে অন্য কিছু বলতে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্য লইয়া আমার তারারে করতে লাগবো, এক্সপ্রেস করতে লাগবো। যেমন ধরো তোমার স্পিড আছে, স্পিড আমরা ক্লাস 9 একটা ডেফিনেশন শিখে আইছি। স্পিড কিটা, স্পিডের হইল কি ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স বাই টাইম অ্যাকচুয়ালি কিটা, দেখো ডিস্টেন্স একটা লেংথের মধ্যে পড়ে, ডিস্টেন্সটা লেংথের মধ্যে, আর টাইমটা তো টাইম। তো ডিস্টেন্স আর টাইম রে ডিভাইড করি আমরা কিটা পাইছি, স্পিড পাইছি। তার মানে স্পিড রে এক্সপ্রেস করতে গেলে আমার 2টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্য লওয়া লাগছে। তো এটা লেগে তারা আমরা ডিরাইভড কোয়ান্টিটি কই। তো দে ক্যান বি এক্সপ্রেসড, ডিরাইভড কোয়ান্টিটি যেগুলো ওইগুলো হইল দে ক্যান বি এক্সপ্রেসড with the help of other fundamental quantities, ঠিক আছে। তো এইগুলা হইল গিয়া তোমার কিটা ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তুমি একটু পরে আমরা পাইমু, টোটাল 7টা আছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এর বাইরে আর কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নাই। আর একটা জিনিস মনে রাখিও, পৃথিবীর যত ধরনের ইউনিটস আছে সব কিন্তু এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে বানানি, বা যত ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সব এই 7 ধরনের ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্য লইয়া পূরণ ভাগ করিয়া বানানি হয়েছে। তোমরা নিজে নিজে চিন্তা করো, এখন অব্দি যেটা এটা পাইছো, যেমন ধরো তোমরা ক্লাস 9-এ পাইছো
9 এর লগে আমি একটু বেশি রিলেট করবো, কারণ 9 এর টপিকগুলা আর 11 এর টপিকগুলা মিলে। তো 9 এ তোমরা মোমেন্টাম পাইছো, ভেলোসিটি পাইছো, অ্যাক্সিলারেশন পাইছো, ফোর্স পাইছো। ফোর্স কিটা পাইছো? মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো মাস একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এখন অ্যাক্সিলারেশন তো ফান্ডামেন্টাল না, অ্যাক্সিলারেশন ডিরাইভ, অ্যাক্সিলারেশন হলো ভেলোসিটি বাই টাইম। তো এখানে মাস একটা পাইলাম, টাইম একটা পাইলাম। মাস আর টাইম হলো গিয়া ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এখন ভেলোসিটি পাইলে ভেলোসিটিতে আবার কিটা লাগতে পারে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, টাইম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মাস ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তার মানে ফোর্স বনতে সময় কিটা হয়েছে? মাস লাগছে, একটা ডিসপ্লেসমেন্ট লাগছে, টাইমও লাগছে। তার মানে ডিসপ্লেসমেন্ট, টাইম আর মাস রে পূরণ ভাগ যেরকমই একটা কিছু করিয়ে আমরা কিটা পাইছি? ফোর্স পাইছি। তো আলটিমেটলি এই 7টা, এই যে ডিসপ্লেসমেন্ট যেটা ডিস্টেন্সও পড়ে, মানে লেংথও পড়ে, মাস তো মাসের মধ্যে পড়ে, আর টাইম তো টাইমের মধ্যে পড়ে। তো এই 3টা কোয়ান্টিটি দিয়ে ফোর্স বনছে। তো ফোর্সটা কিটা হইল গিয়ে আমার একটা ডিরাইভড কোয়ান্টিটি। আর ফোর্স যে 3টা কোয়ান্টিটি দিয়ে বনছে, এই 3টা দেখো তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এই হইল গিয়ে আমার আরেকটা ঘটনা। এখন দেখো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, আরো 2টা জিনিস আছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। যেমন ধরো একটা প্লেন অ্যাঙ্গেল, যেটা কই আমরা নর্মাল 2টা লাইনে অ্যাঙ্গেল যেটা করে। তো প্লেন অ্যাঙ্গেলের বা অ্যাঙ্গেলের ডেফিনেশন কিটা? আমার রেডিয়াস বাই আর্ক বাই রেডিয়াস, বাই আর্ক না, আর্ক বাই রেডিয়াস। আর্ক মানে তোমরা কিতে চাপ, আর্ক বাই রেডিয়াস। আর্ক কিটা অ্যাকচুয়ালি এরকম যদি একটা সার্কেল থাকে, এরকম যদি একটা সার্কেল থাকে, এটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলায়, তো এটা হইব কি তার অ্যাঙ্গেল। তখন এটা যদি তার রেডিয়াস হয়, তখন এই থিটার ডেফিনেশনটা হইব, থিটাটারে আমরা প্লেন অ্যাঙ্গেল কইব। থিটার ডেফিনেশনটা হইব আর্ক এ বি, এটারে বাংলা মিডিয়ামে যারা আছে চাপ কো মনে হয়, আর আর্ক এ বি বাই রেডিয়াস। তো এটা হয়েছে গিয়া প্লেন অ্যাঙ্গেল। ঠিক আছে, এখানের মধ্যে আরেকটা অ্যাঙ্গেল পাইবে, যেটা হইল কি সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল যেটারে আমরা ওমেগা দিয়া ডিফাইন করবো, যেটার ফর্মুলা হয়েছে কি এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার। এটা আমরা একটু পরে ডিসকাস করবো। তো প্লেন অ্যাঙ্গেল দেখো আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস দিয়া পড়ে, তাহলে গিয়া 2টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি লাগে, কিন্তু 2টা সেম কোয়ান্টিটি, এর লাগি তারা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি হয়। আর্কটা কিটা? আসলে আর্কটা একটা লেংথ, রেডিয়াসটা কিটা? রেডিয়াসটাও একটা লেংথ। তো লেংথ বাই লেংথ আলটিমেটলি কিছুই, মানে তার কোনো ডাইমেনশন থাকতো না, একটু পরে আমরা বুঝবো। কিন্তু ডাইমেনশন কিটা জিনিস, কিন্তু এটা দেখো 2টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে বনছে না নি, কিন্তু 2টা সেম, এর লেগে তারা আমরা কিতা হইয়ার সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি হইয়ার। তো এগুলা জাস্ট মনে রাখার জিনিস, এগুলা মনে রাখলে হইব। এখন এটা তোমরা মিশাইলো, মানে তোমরা মিশাইতে না, তোমরা স্ক্রিনশট লইবে, আমি মিশাইতাম। এখন আমরা নেক্সট যেটা পড়বো, এটা হইল কি কিটা তোমার কাছে পাইলে মেজারমেন্ট। মেজারমেন্টটা কিটা? মেজারমেন্ট হইল কি? মেজারমেন্ট is the comparison of a quantity. of a quantity হইতে তোমরা বুঝবে কিটা? physical quantity with a standard of that quantity. আমি বুঝাইয়া দিলাম তোমরা আগে, তার ডেফিনেশনটা দিলে, the standard or the reference, standard টারে কয় reference level is known as its unit. এখন এই জিনিসটার অর্থটা বুঝবো। দেখো মেজারমেন্ট ইজ দ্য কম্পারিজন অফ এ quantity with a standard of that quantity. The standard or the reference level is known as its unit. আমি এটার এইরকম না বুঝিয়া, মানে কম্পারিজনের হিসাবও না গিয়ে, আমি তোমরা একটা জিনিস কইলাম, তোমাদের ধরো আমি কইলাম যে তুমি 5 কেজি চাউল লইয়াও, ঠিক আছে? তো 5 কেজি চাউল যখন আনা যাইবে,
অবভিয়াসলি তুমি একটা ব্যাগ লইয়া যাইবে, দোকানও যাইবে, 5 কেজি চাউল লইয়া যাইবে। এই জায়গায় যদি আমি তোমার 100 কেজি চাউল লইয়াও, তখন তুমি কিতা করবে? 100 কেজি আনার মতো ব্যবস্থা লইয়া যাইবে। তো এখন একটু খেয়াল করিয়া দেখো, এই 5 কেজি আর 100 কেজি আসলে কিতা? 5 কেজি হইল গিয়া 5 কেজি রে আমি ওরকম লিখতে পারি 5 ইন্টু 1 কেজি, ঠিক আছে? আরেকজনে 100 কেজি, 100 কেজি রে আমি লিখতে পারি 100 ইন্টু 1 কেজি। তো তোমারে যখনই আমি 100 কেজি কইমু, তখন তুমি ঠেলাউলা লইয়া যাইবাই গিয়া, ঠেলাউলা লইয়া যাইবাই, এখানে যাইবাই, তোমার মাথাত ওটা আইব যে এই যে রেফারেন্স যেটা লেভেল আছে 1 কেজি বা কেজি যেটা আছে, এই যে রেফারেন্স লেভেল যেটা আছে, এটার থেকে 100 গুণ বেশি। আর যখন ব্যাগ লইয়া কোন সময় যাইবাই? যখন 5 কেজির কথা কইমু, তার মানে এটা কিতা আসলে এই রেফারেন্স লেভেল থেকে 5 গুণ বেশি, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিরে এই হিসাবে আমরা লিখি, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিরে এই হিসাবে আমরা লিখি। এর মধ্যে কিতা থাকে? তার একটা দেখো নিউমারিক্যাল ভ্যালু থাকে আর একটা ইউনিট থাকে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এনি ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা কিরকম লিখবো? ফিজিক্যাল কোয়ান্টিটিতে কিরকম লিখবো? তার একটা নিউমারিক্যাল ভ্যালু মানে সাংখ্যিক মান একটা থাকবো, আর সঙ্গে তার ইনটু তার ইউনিট। এই নিউমারিক্যাল ভ্যালুটারে কয় হয় তার ম্যাগনিটিউড। আমরা পরে পাইমু ভেক্টরে গেলে ম্যাগনিটিউড আরো ভালো করিয়া। তো এই নিউমারিক্যাল ভ্যালুটারে আমরা কিটা কইমু? ম্যাগনিটিউড কইমু। আর এটারে কইমু, আর সঙ্গে যেটা লাগাইল থাকবো ওটা ইউনিট কইমু। ইউনিটে স্পেসিফাই করব হে কোন জাত, মানে কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা কোন সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মিলিয়া ডিরাইভড কোয়ান্টিটি। যেমন ধরো আমি কইলাম মাস অফ এ পারসন mass of a person 100, এটা একটা 100 কেজি মানুষ বহুত বড়ই বেশি না, 60 লই, মাস অফ এ পারসন ইজ 60। তখন 60 দিয়ে আমি তার কোনো কিছু ডিফাইন করতে পারি আর না। 60 সঙ্গে যখন তার এখানে একটা ইউনিট লাগিয়ে দিব কেজি, তখনই আমরা বুঝি লইব কিটা তার মাস 60 কেজি, মানে 1 কেজির 60 গুণ। ওরকম লেংথ or distance between 2 point, distance between 2 points ধরো আমি বললাম 50 মিটার, কারণ 50টা হইলে কি তার ম্যাগনিটিউড, আর মিটারে কিটা বুঝা? এটা লেংথ, ঠিক আছে? ডিস্টেন্সের তো লেংথ বুঝা। তো এটাই দিব কিটা হে কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বা দেখো আরেকটা জিনিস লিখি তোমরা, স্পিড হইল গিয়া 50, একটা জিনিসের স্পিড অফ এ কার কত হইল? 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড খুব বেশি হয়ে যাব, অত বেশির কাম নাই, ধরো 10 মিটার পার সেকেন্ড হইলাম। তো এই 10টাই কিতা বুঝার? তার ম্যাগনিটিউড। এই যে ম্যাগনিটিউড নিউমারিক্যাল ভ্যালু যেটা ম্যাগনিটিউড, আর এই মিটার পার সেকেন্ডে বুঝার হে স্পিড, মানে মিটার পার সেকেন্ড কিতা আসলে কেন কোন কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, মিটার আছে আর সেকেন্ড আছে, আর তারা কিরকম আছে, তারা যেরকম আছে এরকম দেখে আমরা বুঝলাম এটা হলো কি স্পিডের ইউনিট, ঠিক আছে? স্পিড বা ভেলোসিটির ইউনিট এটা আমরা কইতে পারি। তো ওরকম যে কোনো মেজারমেন্ট আমরা ওরকম লই। তো মেজারমেন্ট আমরা কিটা জিনিস বুঝি লইছি, মাপযোগ করতাম, অতটুক জিনিস আমরা ক্লাস 9-10 পড়ি আইছি। আমি এগুলা তোমরা লগে আন্দু সময় টাইম পাস করছি, এগুলার থেকে আমার কিচ্ছু অত বেশি এক্সাম পারপাসে কিচ্ছু নাই। আরেকটা জিনিস আমরা একটু পড়িলাই, যেগুলো হইল গিয়ে সিস্টেম অফ ইউনিট, যেটাও আমার খুব একটা মানে এক্সাম পারপাস প্লাস কম্পিটিটিভ পারপাসে খুব একটা দরকার নাই, বাট কনভার্সন জানাটা দরকার। তো কনভার্সন আমরা আস্তে আস্তে জানবো। যেমন ধরো সিস্টেম অফ ইউনিট কিটা? এ কমপ্লিট সেট অফ সিস্টেম অফ ইউনিটস, এটা হইল গিয়া এ কমপ্লিট। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোট ডাউন করিও রে, ভিডিওটা সিনেমার মতো দেখিও না, ক্লাসের মতো দেখিও, নোট ডাউন করিও।
a complete set of fundamental and derived units are known as system of units. ঠিক আছে, a complete set of fundamental and derived units are known as system of units. এর মধ্যে system of units এর মধ্যে আমরা বেসিক্যালি পাই কিটা MKS, 2 নম্বর হইছে কি CGS, 3 নম্বর হইছে কি FPS. তো MKS কিটা মিটার কিলোগ্রাম সেকেন্ড, CGS কিটা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা তো আমরা জানি। আর FPS কিটা ফুট, এটা পাউন্ড, আর এটা হইল গিয়া সেকেন্ড। তো 0.45 কেজি ইকুয়াল টু 1 পাউন্ড, এটা মনে রাখলে না রাখলেও হইব, যে কোনো বইয়ে দেখলেও পাইবে। তো এটা হচ্ছে কি এক একটা সিস্টেম, পৃথিবীর যত ধরনের তোমার কোয়ান্টিটি আছে, ডিরাইভড হোক অথবা ফান্ডামেন্টাল হোক, সবরে আমরা MKS দিয়ে লিখতে পারি, সবরে আমরা CGS দিয়েও লিখতে পারি, সবরে আমরা FPS দিয়েও লিখতে পারি। তো এখানেও সমস্যাটা কিটা দেখো, যদি আমরা এগুলার আলাদা আলাদা করিয়া ইউজ করি, যেমন তোমরা যদি দাদু ঠাকুমা কেউ যদি থাকুন বাড়ির, বা দাদা দাদি যদি কেউ থাকুন, তারারে জিগাইও, তারা কিন্তু FPS সিস্টেমে পড়ছেন। কারণ FPS সিস্টেমটা ইউকে খুব বেশি ইউজ করা হইতো তারার দেশও। তো তারা আন্ডারে তো আমরা আসলাম, তো মোটামুটি FPS সিস্টেম আমরা দেশেও বহুত দিন চলতো, 60-70 পর্যন্ত মোটামুটি FPS চলতো, তারপরে বদলাইছে। এখন এক দেশও FPS চলে, এক দেশও MKS চলে, তখন কিতা প্রবলেমটা হয় যে তুমি যদি অন্য দেশের লোকে ট্রেডিং করো, ব্যবসা বাণিজ্য করো, এটাতে একটা সমস্যা হয়। বা ধরো যখন এরোপ্লেন কোনো পাইলটে চালার, ইউকের বাউন্ডারির ভিতরে তারা সিগন্যাল মারা থাকবো ফুট পার সেকেন্ড, একটু পরে যখন অন্য বাউন্ডারি ঢুকবো, সেখানে আর কোন সিস্টেমে কইব মিটার পার সেকেন্ডে হিসাব দিব, তো তখনও একটা গন্ডগোল হইব, পাইলটের প্রবলেম হয়ে যাব। তো এরকম খালি এটার প্রবলেম না, আর বেজান প্রবলেম ক্রিয়েট হইব, সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হইব। তোমরা 12 গেলে আমি একটা জিনিস কইয়া দিমু, তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারও একটা জিনিস বুঝবাই। তো এটা ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিট থাকলে আমার কিটা হয়, ডিফারেন্ট দেশও যখন আমরা জিনিসগুলারে লইয়া কাজ করবো, সব দেশও সেম হইতো না। তো এক দেশ থেকে আরেক দেশে গেলে খালি ইউনিট কনভার্ট করতে করতে মানুষ হেরান। তো এই জিনিসটারে মিনিমাইজ করার লাগিয়া একটা নতুন একটা সিস্টেম বানানো হয়েছে, যেটা কয় SI সিস্টেম। SI এটা আসলে একটা ফ্রেঞ্চ নাম হইল কি সিস্টেম ইন্টারন্যাশনাল দা ডি, ওরকম ডি ইউনাইটস, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এটা রয়েছে কি ফ্রেঞ্চ ওয়ার্ড না, ফ্রেঞ্চ একটা লাইন, যেটার মানে ইংলিশ হয়েছে কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ঠিক আছে, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটার ইংলিশের বাংলা হইল সান রাইজেস ইন দ্য ইস্ট, ইংলিশের বাংলা হইল সূর্য পূর্ব দিকে উঠে। তো সিমিলারলি ওরকম সিস্টেম ইন্টারন্যাশনাল দা ইউনিটসের ইংলিশ হইল কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, যেটারে আমরা হয় কিটা এসআই ইউনিট, এসআই সিস্টেম ধরো, বা এসআই ইউনিট হই। তো এখন আমরা মোটামুটি এই এসআই ইউনিটটা ইউজ করা হয়। এটা কোন ইংরেজিতে ইউজ করা শুরু হয়েছিল 1971 ফার্স্ট স্টার্ট হয়েছিল, 1971 এর পর থেকে এটা আমরা ইউজ করি। এর আগে ডিফারেন্ট দেশে ডিফারেন্ট হইতো, যেটার লাগে সাইন্টিফিক রিসার্চ হয়, তারপরে আরো বহুত কাজও বহুত ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে যেত, যেটার লাগে আমরা এখন থেকে আমরা যতটা সিস্টেম পড়মু
এগুলো হইল গিয়া এসআই সিস্টেমে পড়বো, আর মাঝে মধ্যে সিজিএস সিস্টেমে পড়বো। এমকেএস আর এফপিএস এ খুব কম আমরা নিউমারিক্যাল পাইব, ঠিক আছে। তো এখন যেটা পড়লাম একদম বেসিক জিনিস পড়লাম, আজকের ভিডিওটা একদম বেসিক জিনিস। নেক্সট ভিডিওতে তোমরা একটু লেভেল আলা জিনিস পাইবে, আজকের গুলো একদম ইজি, ঠিক আছে। এটা বেশিরভাগ জিনিস মনে রাখতেই না, মাথা খাটাইবার কিছু নেই। নেক্সট যেটা, এই যে আমি কইছিলাম শুরুত 7টা তোমার কাছে বেস কোয়ান্টিটি আছে, ওগুলা ওগুলা তো এগুলার লাগে আমি যে কয়েকটা জিনিস দিলাম, বেস কোয়ান্টিটিস ওর ওই যে কইছিলাম বেজের আরেকটা নাম হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলারই বেস কোয়ান্টিটি পাওয়া। তো টোটাল কয়টা কইছিলাম 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো প্রথম হইছে গিয়া তার একটা একটা করে নাম লিখি। তার প্রথম হইছে কি ফিজিক্যাল কোয়ান্টিটির নাম, ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা হইলো। আচ্ছা, নেক্সট হইছে কি তার হইব কি নেম অফ ইউনিট, আর আরেকটা হইল গিয়া তার সিম্বল, আর আরেকটা হইব গিয়া তোমার কিটা ওটা ডাইমেনশনাল সিম্বল। এই জিনিসটারে আমি তোমার আপাতত জাস্ট মনে রাখবে, পরে আমি বুঝাইমু কিটা ডাইমেনশনাল সিম্বলটা। তো ফার্স্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হইছে গিয়া তোমার লেংথ থেকে শুরু করি। লেংথ, এটার নেম অফ ইউনিট হইতে আমরা এসআই ইউনিট এখানে বুঝবো, বুঝছো নি। নেম অফ ইউনিট হইতে এসআই ইউনিট। তো লেংথের এসআই ইউনিট কিটা, এটা হইল গিয়া মিটার। তার সিম্বলটা কিটা এম। তার ডাইমেনশনাল সিম্বলটা কিটা, তার ডাইমেনশনাল সিম্বলটা থার্ড ব্র্যাকেট এল। এটা মাথাতে রাখবে, পরে বুঝবো এটা কিরকম ইউজ করা হয়, বর্তমানে ওইটাই ধরবে। লেংথ ফরে মাস হইল গিয়া ইউনিটের নাম হইল কি কিলোগ্রাম, এটা হইছে গিয়া সিম্বল হইল গিয়া কেজি, আর এটা হইল গিয়া মাসের ডাইমেনশন ওরকম। 3 নম্বর হইছে কি লেংথ মাস টাইম হইল গিয়া সেকেন্ড, যারে আমরা কই কিটা এস। তার ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে আমরা এরকম লিখি, টি দিয়া থার্ড ব্র্যাকেটও টি, ডাইমেনশনাল সিম্বল। নেক্সট হইল গিয়া ইলেকট্রিক কারেন্ট, আমরা পাইয়া আইছি ক্লাস 10 ইলেকট্রিক কারেন্টটা কিটা, ইলেকট্রিক কারেন্ট হইল গিয়া এম্পিয়ার। এ, আর এটারে আমরা থার্ড ব্র্যাকেটও কোনো বইও এ পাইবাই, আর কোনো বই আবার আই পাইবাই, ঠিক আছে। তো তোমরা যেটা ভাল লাগে ওটা লিখে লিবে। নেক্সট আরেকটা হইল কি 5 নম্বর হইল কি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, বা এখানে অক্ষে থার্মোডাইনামিক টেম্পারেচারও লেখুন। 6 নম্বর আমি লিখিলে টেম্পারেচার, এটার কোনো বইয়ে থার্মোডাইনামিক টেম্পারেচার পাওয়া হয়, টেম্পারেচার। আর 7 নম্বর হচ্ছে কি লুমিনাস ইন্টেন্সিটি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সে আমরা কিটা দিয়া কইমু মোল, এটার সিম্বল হইল কি MOL, এখানেও লেখমু ওরকম MOL দিয়া থার্ড ব্র্যাকেট। এটা কেমিস্ট্রির বেসিক্যালি ইউজ হইব। তোমরা প্রথম চ্যাপ্টারের নামও কেমিস্ট্রির সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, আর এটারে কম্পিটিটিভ বেশিরভাগ মানুষের মূল কনসেপ্ট হয়। তো টেম্পারেচার হইল গিয়ে কেলভিন, নেম অফ ইউনিট অফ কেলভিন, আর হচ্ছে গিয়া কে, আর এটার সিম্বল হইল কি তুমি ওরকম কে দিলেই ভাই। আর লুমিনাস ইন্টেন্সিটিটা আমরা 11-12 পাইতাম না। লুমিনাস ইন্টেন্সিটিটা বেসিক্যালি আসলে আমার কাছে কিটা জানেন, এটা হইল গিয়ে যেমন ধরো একটা এরিয়ার মধ্যে একটা পার ইউনিট টাইমে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল বনবো। আমি একটু পরে খুঁয়া দিলাম সলিড অ্যাঙ্গেল কিটা, এর মধ্যে কতটুক লাইট ইয়া পড়ে। তো বেসিক্যালি তোমরা ওটা মনে রাখলে লুমিনাস ইন্টেন্সিটিটা হইল কি লাইটের ইন্টেন্সিটি।
খুব বেশি লাইট হইলে লুমিনাস ইন্টেন্সিটি বেশি হইব, খুব কম লাইট হইলে লুমিনাস ইন্টেন্সিটি কম হইব। এটা আমরা 11-12 পাইতাম না, ওই লেগে আমি আর বেশি কিছু কইরাম না। লুমিনাস ইন্টেন্সিটি তার নাম হইল কি ক্যান্ডেলা, এটা হইল কি ক্যান্ডেলা সিঙ্গেল এল মনে হয়, দেখলেই হচ্ছে ক্যান্ডেলা। এটারে আমরা সিম্বল সিডি আর আরেকটা সিম্বল সিডি। এখানের মধ্যে নোটিস করার মতো ব্যাপারটা দেখো, এই যে ইউনিটগুলোর নাম লেখছি, যখন তোমরা ইউনিটের নাম কমপ্লিট লিখবে আমরা স্মল স্টার্টিংটা স্মল দিয়ে লিখবো, এগুলা তো আছে। তারপরেও আমি আরেকদিন কইয়া দেবো, কিন্তু দেখো এই যে এম্পেয়ার, তারপরে এই যে কেলভিন, এগুলা কোনো সায়েন্টিস্টের নামে আইছে। কথা লাগে যখন কমপ্লিট ইউনিটটা লিখবো, এম্পেয়ারের স্টার্টিংটা আমরা কিরকম লিখবো, এরকমই লিখবো। কোনোদিন এম্পেয়ারে তোমরা এরকম লিখিও না, এম্পেয়ার এরকম লিখিও না ইউনিটটারে। কারণ যদি তুমি এই দুইটা শুদ্ধ এরকম যদি ধরো এখানে লিখলি 5 এম্পেয়ার, 5 এম্পেয়ার এরকম যদি লেখো তে শুদ্ধ, বা 5 পুরা যদি লেখো এম্পেয়ার ওর 5A ওরকম লেখো তে শুদ্ধ। এরকম যদি লেখো 5 এম্পেয়ার, এটা ভুল হয়ে যাব। কারণ এই 5 এম্পেয়ারে বুঝার কিতা 5 এম্পেয়ার কারেন্ট, আর এই 5 এম্পেয়ারে বুঝার 5 জন এম্পেয়ার, ঠিক আছে। তো যেসব ইউনিট সায়েন্টিস্টের নামে হয় পুরা লেখলে স্টার্টিংটা স্মল লেটার দিবাই, আর সিম্বল লেখলে এরকম লিখবে। কোনোদিন এরকম না, সায়েন্টিস্টের নামে যেগুলা ইউনিট আছে এইগুলা ইউনিটগুলারে লিখতে সময় তোমরা কোনোদিন পুরা নাম লেখলে ফার্স্টের ওয়ার্ডটা ক্যাপিটাল দিও না, দিলে ভুল হয়ে যাবে। এটা আমরা যখন আমরা লাস্টে কিছু ফর্মো সিগনিফিকেন্ট ফিগার্স তখন আর একবার ডিসকাস করবো। তো বর্তমানে এখানের মধ্যে দেখি লেছো কেলভিনও ওরকম, কেলভিন আমরা কোনোদিন এরকম কেলভিন লিখতাম না। আমরা অ্যাকচুয়ালি বহুত জিনিস খেয়াল করি না। আজকে তোমরা একটা জিনিস আমি কইয়া দিই, তোমরা ক্লাস 9ও এটা উঠাইলো, তোমরা ক্লাস 9ও পড়ছো। যেমন ধরো মিটার পার সেকেন্ড, একটা টপিক আমি লইমু ইউনিট লেখার হিসাব। মিটার পার সেকেন্ড খেয়েও খেয়েও ওরকম লেখে, খেয়েও খেয়েও ওরকম লেখে, আর খেয়েও খেয়েও ওরকম লেখে। এরকম যেটা লিখবো এটা ভুল। তোমরা এনসিইআরটি টেক্সট বুকও বাইর করে দেখিলিও, যদি আমার কথা বিশ্বাস না হয় ক্লাস 9-এর মিটার পার সেকেন্ড যত জায়গায় লেখছে অত জায়গাতে একটা স্পেস দিয়া লেখছে, মিটার দিয়া একটা স্পেস দিয়া সেকেন্ড লেখা হয়েছে। সেখানে এটা লেখা হয়েছে কারণ হয়েছে গিয়া এটা লেখা তার প্রসিজিওর, এটাই বোঝায় মিলি সেকেন্ড ইনভার্স, এটাই বোঝায় মিলি সেকেন্ড ইনভার্স, এটাই মিটার পার সেকেন্ড বোঝায় না, মিটার পার সেকেন্ড এটাই বোঝায় বা এটাই বোঝায়। তো আমরা এটা যখন পড়বো তখন বুঝবো। এখন এটা আমার ডাইমেনশনাল অ্যানালাইসিসের লেগে এই জিনিসগুলোর দরকার লাগবে। এখন 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পাইলেছি, ওই 7টা দিয়েই আমরা আসলে আস্তে জীবন এখন চলাফেরা করবো, ঠিক আছে। ওই 7টা ইউনিটে ঘুরাই পেঁচাই যা পাইবার পাইব। নেক্সট যেটা হইব এটা হইল কি তোমার কাছে কিটা সাপ্লিমেন্টারি ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট কিটা, যেমন ধরো তোমার কাছে প্লেন অ্যাঙ্গেল আছে, ওই যে প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেলটা হইল কি তোমার সাপ্লিমেন্টারি ইউনিট। ওরকম একটা যদি আমি সার্কেল পুরা লই, তো সার্কেলের একটা পার্ট লই নিলাম, এই অ্যাঙ্গেলটা হইল কি কিটা থিটা। তখন এটা যদি এবি হয়, এটা যদি তার রেডিয়াস হয়, তো থিটা ইকুয়াল টু কিটা হইব আর কেবি বাই, একটু আগে কইয়া দিছি আর কেবি বাই তার রেডিয়াস। এটা হইল কি তার প্লেন অ্যাঙ্গেলের ডেফিনেশন। আর তার ইউনিট কিটা এসআই ইউনিট হইল কি আমরা জানি, খার এসআই ইউনিট প্লেন অ্যাঙ্গেল বা যতদিন যেটা অ্যাঙ্গেল কইছি প্লেন হতলাই কোয়া হয় হেড টু ডাইমেনশনাল। তো এসআই ইউনিটটা কিটা হইল গিয়া তার রেডিয়ান, ঠিক আছে, রেডিয়ান। আর আরেকটা হইছে গিয়ে তোমার কিটা সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলটা হইছে গিয়া একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল কিটা, ধরো তুমি তোমার সামনে একটা কোণ আছে না, এই কোণে তার একটা সেন্টারও যেটা একটা
থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল বানাইলো ওটারে কোয়া হয় কিতা সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল এটারে ডিনোট করা হয় তোমরা ওমেগা দিয়া। আর ওমেগা মানে কিতা এই জায়গার যেটা এরিয়া আছে এরিয়া ডিভাইডেড বাই তার এটা হইলো কি তার রেডিয়াস, রেডিয়াসের স্কয়ার। ওমেগা ইকুয়াল টু এরিয়া, কোন এরিয়া এই শেডেড এরিয়া ডিভাইডেড বাই তার রেডিয়াস স্কয়ার। এখন এটা তোমরা বুঝতে একটু অসুবিধা হইব, এখান থেকে বুঝতে অসুবিধা হইব। আমি একটা জিনিসটা দেখাই তোমরা। ধরো এটা আমার কাছে একটা পেপার আছে, এই পেপারের মধ্যে একটু খেয়াল করিয়া দেখো চাই, এখানেও মোটামুটি একটা এরিয়া ক্রিয়েটর, এখানেও কি তাহলে একটা এরিয়া তোমার কাছে ক্রিয়েটর। এই এরিয়া তার সেন্টার, এইখানে ভিতরে সেন্টারে একটা থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল বানাইছে না এরকম। এই যে তার ভিতরে যেটা অ্যাঙ্গেল, দুইটা লাইনে অ্যাঙ্গেল বানাইলে কিরকম বানায়, দুইটা লাইনে যদি অ্যাঙ্গেল বানায় এটা বানায়, তো এই অ্যাঙ্গেলটারে আমরা কইছিলাম কিতা রেডিয়ান। এই অ্যাঙ্গেলটারে এইটা আসল কিতা আমার এক প্লেনের মধ্যে পড়ে যায়, এটা টু ডাইমেনশনাল অ্যাঙ্গেল। তোমরা যদি প্লেন বুঝতে একটু অসুবিধা হয় একটু ধৈর্য ধরিও, একটু পরে সব বুঝবে। আর বর্তমানে সলিড অ্যাঙ্গেল কিতা, এটাই এখানে একটা অ্যাঙ্গেল বনে, আর এই অ্যাঙ্গেলটা তুমি একটু ইমাজিন করিয়া দেখো ওরকম গোল থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল, ওটা রাখা হয় কিতা সলিড অ্যাঙ্গেল। এরপরে যদি সলিড অ্যাঙ্গেলের অসুবিধা থাকে আমার একটু কইলিও। সলিড অ্যাঙ্গেল হইল কি এরিয়া, এরিয়ায় তার সেন্টারও একটা কমপ্লিট একটা পোর্শন অফ এরিয়ায় তার সেন্টারও কতটুকু অ্যাঙ্গেল বানাইলে ওটা হইল কি সলিড অ্যাঙ্গেল। এটা হইল কি থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল, এটা হইল কি টু ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এখন তার এসআই ইউনিট হয়েছে কি, এসআই ইউনিট হইল কি স্টে রেডিয়ান, এস ই ওরকম লিখি স্টে রেডিয়ান। তো এটা আমরা কোনো জায়গা দরকার পড়লে ইউজ করবো। তো এই হইল কি তোমার সাপ্লিমেন্টারি ইউনিট, দুইটা পাইলাম, একটা পাইলাম প্লেন অ্যাঙ্গেল আর একটা হইল কি সলিড অ্যাঙ্গেল। একটা জিনিস মনে রাখবা, আচ্ছা পরে কইমু এগুলা ডাইমেনশনলেস। এখন হইল গিয়া তোমার কাছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা পড়মু এটাই। অত সময় যেটা পড়ছি এগুলো তোমরা জাস্ট একবার মনে রাখিও বোর্ডের পারপাসে, হঠাৎ হঠাৎ কাজে লাগবো জিগাই লিবা। আর একটা জিনিস দেখিও, প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিরে ডিফাইন করা হয়েছে, প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিরে ডিফাইন করা হয়েছে। যেমন ধরো মিটার, লেংথ, টাইম, এগুলোর প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ইউনিটগুলারে ডিফাইন করা হয়েছে। তোমরা একটু দেখিলে বইয়ের মধ্যে এনসিইআরটি বইয়ের মধ্যে পড়িয়া দেখিও, ভাল লাগলে পড়িও, না ভাল লাগলে লাগতো না এগুলো পড়া। নেক্সট হয়েছে গিয়া, এটা কিন্তু মাথায় রাখবে খুব বেশি ইম্পর্টেন্ট। এন্ড একটা জিনিস মনে রাখিও, নিটে যদি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন পাও তো এই টপিক থেকেই ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন থাকে, খুব কম থাকে অন্য টপিক থেকে, থাকে অন্য টপিক থেকে, কিন্তু এই টপিক থেকে সব থেকে বেশি থাকে। তো এই টপিকে আমার এখন থেকে আরো 3টা ক্লাস লাগবে টোটাল শেষ হইতে। তো ডাইমেনশনাল অ্যানালাইসিস আমি নাম লিখিলে ওখানে ডাইমেনশনাল অ্যানালাইসিস। তো ডাইমেনশনাল অ্যানালাইসিসের প্রথমটা আমরা কিতা বুঝতাম, ডাইমেনশন কিতা জিনিস বুঝি, ডাইমেনশনস কিতা জিনিস। Dimensions are the powers. Dimensions are the powers to which the base quantities are raised to represent that quantity. আমি সঙ্গে সঙ্গে নোটসটাও লিখিয়ে দিলে এরাম, যাতে করে তোমরা এটা কপি করো, নোটস বানাইলাও। এটাই তোমরা বোর্ডে কাজও দিব, এটাই তোমরা নিটে কাজও দিব, ঠিক আছে? এর লাগে আমি লিখে দিলাম, নাইলে মুখে দিয়ে কইয়া শেষ করে দিলাম না। Dimensions are the powers to which the base quantities are raised to represent that quantity. এখন এটা কিতা কইছে এটারে বুঝার লাগে আমরা একটা এক্সাম্পল লই। যেমন ক্লাস 9 এর একটা এক্সাম্পল লই, স্পিড।
স্পিডের ফর্মুলা হয়েছে গিয়ে ডিস্টেন্স বাই টাইম। এখন খুঁজিয়া বার করো যে আমার 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের মধ্যে ডিস্টেন্স আর টাইম কোন ক্যাটাগরিতে পড়ে। ডিস্টেন্সটা কার মধ্যে পড়ে দেখো সাই, ডিস্টেন্সটা পড়ে হইলে কি লেংথের মধ্যে। আমি ওরকম লেখলাম, একটা দুইটা লেখ লম্বা করে পরে তোমরাও বুঝি লিবে কিতা করলাম আমি। আর টাইমটা কিতা পড়ে, তো টাইমের মধ্যে পড়ে। এখন খেয়াল করিয়া দেখো ওই যে আগে আমি একটা চার্ট দিছিলাম যেখানে লেংথটারে কিতা লেখছিলাম ওরকম থার্ড ব্র্যাকেটও এল দিয়া লেখছিলাম, আর টাইমটারে কিতা দিয়ে লেখছিলাম থার্ড ব্র্যাকেটও টি দিয়া লেখছিলাম। এখন এটারে আমি ওরকম লিখতে পারি এল আর টিটারে কিতা করলাম -1 দিয়া এরকম উপরে লিখতে পারি, কারণ এ বাই বি রে যদি আমি এ বি ইনভার্স লিখতে পারি বা 1/a রে আমি কিতা লিখতে পারি এ ইনভার্স লিখতে পারি a⁻⁻1। এটা আশা করি তোমরা সবে জানো। তো এটার ওরকম লেখছি, তো এটা কিতা হইলো এল টি -1। এটারে একটু সাজাইয়ে যদি লেখো তুমি ওরকম লিখবা m0 l1 t-1। এম লাগাইলাম কারণ মেকানিক্সে এমএলটি দিয়ে ওমান ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাব, তো এটা লাগে আমি এম লাগাইছি। এম না লাগাইও যদি অতটুকু লেখো তোমরা হইব, কিন্তু বেজান স্টুডেন্টে কনফিউশন লাগে যায় প্রথম যে m0 লাগাইতাম কেনে না লাগাইতাম কেনে, লাগাইলেও যদি এম এল আর টির মধ্যে কিছু না থাকে তো একটা 0 দিয়ে তার মধ্যে লইয়া আইও আপাতত, পরে দিয়ে তোমরা নিজেরাও ওইটা দিতে না, বুঝলেই ভাই। তো স্পিডের ডাইমেনশন কিটা দেখো, স্পিড ইকুয়াল টু m0 l1 t-1। এটা আমি লেখছি, এই জিনিসটা আশা করি সবে আমরা বুঝছি। এখন তার ডেফিনেশনের সঙ্গে মিলাও, কিতা কইছে ডাইমেনশনস আর দ্য পাওয়ার্স টু হুইচ দ্য বেস কোয়ান্টিটিজ আর রেইজড টু রিপ্রেজেন্ট দ্যাট কোয়ান্টিটি। ও দেখো dimensions are the powers to which the base quantities are raised to represent that quantity। ও কোয়ান্টিটিটারে বুঝাইবার লাগিয়া মানে এই কোয়ান্টিটিটারে বুঝাইবার লাগিয়া বেস কোয়ান্টিটিগুলার পাওয়ার গুলাই হইল কি তার কিটা ডাইমেনশন। তো আমি কইতে পারমু কিটা স্পিড হ্যাজ 0 dimension in mass, speed has 1 dimension in length আর -1 dimension in এটা টাইম। এটা আমরা যদি খালি জিজ্ঞাসা হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ স্পিড ওরকম লেখমু। এখন যদি কয় হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ স্পিড, ডাইমেনশনাল ফর্মুলা যেটা তোমরা ম্যাক্সিমাম টাইমে এক্সামও জিগাইব ডাইমেনশনাল ফর্মুলা। তো ডাইমেনশনাল ফর্মুলা হইলে এই জিনিসটা থার্ড ব্র্যাকেটের মধ্যে m0 l1 t-1, এটা হইল কি তার কিটা ডাইমেনশনাল ফর্মুলা। নেক্সট হইছে কি তোমার আরেকটা জিনিস হইছে কি ডাইমেনশনাল ইকুয়েশন। তিনটা জিনিস তোমরা বইয়ে দেওয়া আছে দেখিও এনসিইআরটি টেক্সট বুকও। ডাইমেনশনাল ইকুয়েশনটা কিটা, ডাইমেনশনাল ইকুয়েশন হইছে গিয়া এই সাইডে তুমি লেখতাই কিটা স্পিড রে লেখতাই, এই সাইডে লেখতাই কিটা স্পিড, মানে স্পিডের সিম্বলটা, স্পিডের সিম্বল আমরা কিটা দিয়ে লিখছিলাম ভি দিয়া, তো ভি রে থার্ড ব্র্যাকেটও লিখবাই আর হৌদিকে কিটা লিখবাই তার হইল কি m0 l1 t-1, ওটা হইল কি তার কিটা ডাইমেনশনাল ইকুয়েশন। তো এটা হইল কি ডাইমেনশনাল ইকুয়েশন, এটা হইছে কি তার ডাইমেনশনস, এটা হইছে কি তার ডাইমেনশনাল ফর্মুলা। কোয়েশ্চনও যদি জিগায় যেটা জিগাইব ওটা দিবে, কয় যদি রাইট দ্য ডাইমেনশনস অফ স্পিড ওটা বাইর করিয়া ওরকম লিখে দিয়াইবে, যদি কয় ডাইমেনশনাল ফর্মুলা তো অতটুকু শেষ, মানে ওটাই কইতায়, আর যদি কয় ডাইমেনশনাল ইকুয়েশন তো ওরকম লিখতায়। এখান থেকে আরেকটা জিনিস তোমরা খুব ভালো করে ধরিয়া নেও যে ডাইমেনশন বার করতে সময় আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কিটা, যে কোনো কোয়ান্টিটির ডাইমেনশন বার করতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হইল গিয়া তার ফর্মুলাটা জানা। তো যত সব কোয়ান্টিটির ফর্মুলা এখন অবধি আমরা শিখে লাইছি তত সব কোয়ান্টিটির ডাইমেনশন আমরা বার করতে পারবো, আর যেসব কোয়ান্টিটির ফর্মুলা এখনো শিখছি না তার ডাইমেনশনস আমরা বাইর করতে পারতাম না, ওটা হইছে কি মার্ক কথা শেষ।
এখন আমি দেখবাই কিরকম জিনিসটারে প্রসিড করি আগে দিয়া। তো ডাইমেনশন বুঝছি কিতা, আশা করি কোনো প্রবলেম নাই। বাংলা মিডিয়ামে যারা আছি আমরা তারা লাগে এই ডেফিনেশনটা মনে রাখা বড় কষ্ট হয়ে যাব, যেটা আমার লাগিও হইতো, আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আসলাম। তো অসুবিধা নাই, কয়েকদিন পরে এমনিও শিখিলেই ভাই, কিন্তু কয়েকদিন কষ্ট হইব, কিন্তু জিনিসটা তো আমরা বুঝছি। এখন আমরা কিছু কোয়ান্টিটির ডাইমেনশনাল ফর্মুলাগুলো আমরা বার করি, কিছু কোয়ান্টিটির কিতা বার করি, ডাইমেনশনাল ফর্মুলা বাইর করি। তো শুরু করি একদম ইজির থেকে। এরিয়া, যেগুলো আমরা জানি, এরিয়া কিতা লেংথ ইন্টু ব্রেথ। এখন খেয়াল করো সাইন, এই দুইটা কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে পড়ে? এটা পড়ে কিতা এল এর মধ্যে, কারণ এটা লেংথ। আর ব্রেথ যেটা, এটাও কিতার মধ্যে পড়ে? এল এর মধ্যে পড়ে, কারণ ব্রেথ জিনিসটাও তো একটা লেংথ না। তো তারে আমি কিতা করতে পারি, m0 l2 l1, আচ্ছা ওটারে আরেক স্টেপ এক্সট্রা লিখিলে প্রথম তো ওইটারে লিখতে পারবো l2। মানে l2 কেমনে লিখছি, বেস সমান পাওয়ার 1 1, তো l2 হইলো। এটার আমি কইছি একটু ওরকম লিখতে হয়, m0 l2 t0। তো এটা হইল গিয়ে তো আমার তোমার কিতা এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা হইল গিয়ে। সেকেন্ড হইছে কি তোমার কাছে যদি হয় ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা হইল গিয়া ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা ভেলোসিটির ফর্মুলা। আমার সবার আগে কিটা জানা লাগবো, ফর্মুলা জানা লাগবো। তো ডিসপ্লেসমেন্ট কিটা, ডিসপ্লেসমেন্টটা হইল গিয়া কার আন্ডারে পড়ে, আমি আর তোমরা বাঙ্গিয়া লিখলাম না, লেংথের আন্ডারে পড়ে। ডিসপ্লেসমেন্টটা লেংথের আন্ডারে পড়ে, এটা টাইমের আন্ডারে। তো এটারে তুমি এল টি মাইনাস 1 কিটা হইল m0 l1 t মাইনাস 1। এটা হইল কি তার কিটা ডাইমেনশনাল ফর্মুলা। এটার ডাইমেনশনাল ফর্মুলা সেম এজ স্পিড। নেক্সট দেখো 3 নম্বর, যেটা 3 নম্বরটা হইল কি আমার স্পিড ভেলোসিটি অ্যাক্সিলারেশন লইলে। অ্যাক্সিলারেশন যারা বাংলা মিডিয়ামে পড়ছি তারা হইল কি ত্বরণ। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কিটা, ভেলোসিটি মনে হয় বাংলা আছিল বেগ বাই টাইম। তো ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা এখন একটু আগে বাইর করছি আমরা, কিটা জানি m0 l t মাইনাস 1, আর টাইম কিটা t। তো এখন m0 l তো 1 থাকে, আর t দেখো এখানে -1 আছে, আর নিচের থেকে 1 আছে, উপরে উঠলে কিটা হইব -1 হয়ে যাব। তো কিটা হইল m0 l t minus 2। দিস ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাক্সিলারেশন। 3 নম্বর দেখো, 4 নম্বর দেখো ফোর্সের ফর্মুলা আমরা জানি, ফোর্স ইকুয়াল টু কিটা মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সবার আগে তো আমার ফর্মুলা জানা লাগবে, ফোর্সের ফর্মুলা হইল কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস তো আমি জানি কিতাত পড়ে m, অ্যাক্সিলারেশন এখন আমি বাইর করছি m0 l t minus 2। তো এখন কিতা করলাম দেখো সেন, m1 l t minus 2 বা ml t minus 2, 0 না দিলেও তো আমি বুঝলাম 1 আছে। তো ml t minus 2, এটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে তোমরা সব সময়, এটা মুখস্থ টাইপের রাখিলে। ফোর্স হইলে ml t minus 2। এখান থেকে তোমরা একটা জিনিস আমি একটু আইডিয়া দিয়া দিই। দেখো ডাইমেনশন জানলেই তুমি তার ইউনিট কইতে পারবে। দেখো সেন ডাইমেনশন, এরিয়ার ইউনিট আমরা কি জানি মিটার স্কয়ার, আর এখানে দেখো সেন ডাইমেনশন এইটা কার ডাইমেনশন, লেংথের ডাইমেনশন, আর লেংথের এসআই ইউনিট কিতা মিটার, আর তার উপরে যেটা পাওয়ার আছে ওটা বই দাও, দেখো ওই গেছে কি কিতা তার ইউনিট। সেম এখানে কিতা আছে, কেজি নাই, কেজি টু দি পাওয়ার 0 আছে, এল কিতা আছে মিটার টু দি পাওয়ার 1 আছে, টি কিতা আছে সেকেন্ড, টি তো এসআই ইউনিট সেকেন্ড, তার উপরে -1 দিল। তো আলটিমেটলি এটা কিতা হইলো মিটার পার সেকেন্ড, কিতা হইলো ভেলোসিটির ইউনিট হয়ে গেল। তো ইউনিট যদি তুমি জানো তুমি তাড়াতাড়ি ডাইমেনশন লিখতে পারবে, ডাইমেনশন জানলে তুমি তাড়াতাড়ি ইউনিট লিখতে পারবে। এটা তোমরা কম্পিটিটিভের লাগে একটু শর্টকাট টেকনিক, ঠিক আছে, এটা তোমরা শর্টকাট হিসাবে ইউজ করিও, অত ঝামেলার কিছু নাই। এটা দেখো তুমি অ্যাক্সিলারেশনের যদি ডাইমেনশন জানো তুমি তার ইউনিট বার করতে পারবে, মিটার, কেজির উপরে তো 0 থাকে, তো কেজি টু দি পাওয়ার 0 তো 1 থাকবো, মিটার
আর সঙ্গে কিতা আবার দেখো সাইন সেকেন্ড টু দি পাওয়ার -2 যা আছে তা আমরা জানি না অ্যাক্সিলারেশন ইউনিট ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা দেখো কিতা হর তার কেজির উপরে কিতা আছে কেজি আছে, মানে মাসের উপরে কেজি, মাস তো কেজি আছে, উপরে পাওয়ার 1 আছে তো পাওয়ার 1 আছে, এটা 0 হইতো না। লেংথ মিটার আর সেকেন্ড টু দি পাওয়ার -2, তো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটারে আমরা কিতা কই অ্যাকচুয়ালি নিউটন কই, এটারে কিতা কই নিউটন কই। তো এখানে দেখো নিউটন লেখছি কি রকম, ইউনিট লেখছি এন স্মল লেটার দিছি, এটারে এরকম লিখিও না ভুল হয়ে যাব, এটারে এরকম লিখবাই না কোনোদিন, ভুল হয়ে যাব বেজান স্টুডেন্টে লেখে। আমরা যেহেতু সায়েন্স পড়াতাইছি কিছু জিনিস আমরা খেয়াল করিয়া করতে লাগবে। তো এই হইল কি আমি 4-5টা কোয়ান্টিটির ডাইমেনশন বার করার কথা কইছি, যেগুলা কিতা তোমার ইজি। আর একটা জিনিস মাথায় রাখবা যে ডাইমেনশনস বার করতে গেলে সবের আগে তোমার কিটার দরকার পড়বে, সবের আগে দরকার পড়বে তার ফর্মুলা জানা। ফর্মুলা যতটা কোয়ান্টিটি জানতে পারবে অতটা কোয়ান্টিটির ডাইমেনশনস বাইর করতে পারবে বা ডাইমেনশনের ফর্মুলা বার করতে পারবে। এখন দেখো আরো দুইটা আমি করবো, তারপরে তোমরা একটা জিনিস কইমু যেটা কম্পিটিটিভের লাগে আমার খুব বেশি কাজে লাগে, ওটা দিয়ে আমার শেষ করবো আজকের ক্লাস। আচ্ছা, এখন ওই যে প্লেন অ্যাঙ্গেল কইছে মোটার কইলে প্লেন অ্যাঙ্গেল কিতা আর্ক বাই ফর্মুলা কিতা আর্ক বাই রেডিয়াস। আর্ক কিতা দেখো সাইন এল, আর্কটা আসলে তো লেংথ, চাপটা আসলে তো একমাত্র চাপ তো বুঝলে এটা আর্ক, এটার থেকে এটা ডিস্টেন্স, এটা লেংথ, আর রেডিয়াসও কিতা আসলে লেংথ। দুটা অতিরিক্ত কমন সেন্স আমরা আছে, রেডিয়াস লেংথের মধ্যে পড়বো, আর্কটাও লেংথের মধ্যে পড়বো। তো এখন দেখো সাইন এটা কিতা হর এল 1 আর নিচে 1 -1, তো এটা হয়ে যাব কিতা L0। তো একটু সুন্দর করে লিখলে এটারে M0 L0 T0 লেখো। তো এখানেও দেখো সবটা ডাইমেনশন 0, তার মানে এটারে আমরা করবো কিতা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটা হলো কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে, আরেকটা আছে তোমরা রিফ্রেক্টিভ ইন্ডেক্স, যেটা আমরা ক্লাস 10-এ পাইছি, বাংলা মিডিয়ামে যারা পাইছি তার নাম হয়েছে কি প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কিতা আছে স্পিড অফ লাইট ইন এয়ার ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম, অথবা স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম যেটা হোক ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম। তো স্পিড মানে তো তার ডাইমেনশন আমরা জানি কিতা m0 L t-1 আজকেই বার করছি, এটাও স্পিড m0 L t-1, এটাও তার দুটা তো স্পিড, একটা নাম দিছি c আর একটা নাম দিছি v। তো c এর ভ্যালু তো আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন দেখো এটাও দেখো সাইন m0 0 - 0 L 0 - 0 আর t-1, আর এটা -1 উপরে উঠে গেলে এটা হয়ে যাব কি +1 হয়ে যাব। তো এটা আলটিমেটলি কিতা হর m0 L0 t0। দুইটাই আমি পাইলাম এখানে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সিমিলারলি তোমরা সলিড অ্যাঙ্গেল যেটা হইব এটাও ডাইমেনশনলেস হইব। তোমরা সলিড অ্যাঙ্গেল এরিয়া বাই রেডিয়াস স্কয়ার, তো এরিয়া তো বুঝে এল স্কয়ার হইব, রেডিয়াস স্কয়ার মানে কিটা রেডিয়াস স্কয়ার লেংথের উপরে স্কয়ার দেবো, তা কাটাকাটি গিয়া আলটিমেটলি সলিড অ্যাঙ্গেলটাও ডাইমেনশনলেস কোয়ান্টিটি হইব। এই দুইটাই ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কিন্তু একটা জিনিস আছে কিটা জানো নি, it has no unit but it has unit, এটার ইউনিট কিটা রেডিয়ান। তো এরকম যদি কোনো কোয়েশ্চেন হয় এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম কো যার ডাইমেনশন নাই ইউনিটও নাই, রিফ্রেক্টিভ ইন্ডেক্স। এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নাম কো যেটা ডাইমেনশনলেস, প্লেন অ্যাঙ্গেলও কইতে পারো, রিফ্রেক্টিভ ইন্ডেক্স কইতে পারো, কারণ দুটা ডাইমেনশন নাই। এমন একটা কোয়ান্টিটির নাম কো যেটার কিটা আছে ডাইমেনশন নাই বাট ইউনিট আছে, ওটা বুঝলেন কিটা কইয়া। এখন আরেকটা কোয়েশ্চেন করলো এমন একটা কোয়ান্টিটির নাম কো যার ডাইমেনশনও নাই ইউনিটও নাই। তো
ডাইমেনশন নাই, ইউনিট নাই, এটা ডাইমেনশনলেস ইউনিটলেস। ডাইমেনশন নাই, ইউনিট আছে, ঠিক আছে। আর এরকম এখান থেকে যদি ঘুরে পেঁচে কোনো কোয়েশ্চেন করে আমরা কইতে পারবো, ঠিক আছে। তো এটা আমি মিশাই নিলাম। এখন যদি কয় আমার একবার কোয়েশ্চেন জিজ্ঞাসিল একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম কো ডাইমেনশনলেস, তো ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হইল গিয়া রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম কো যেটার ডাইমেনশন আছে বাট ইউনিট নাই। আচ্ছা, একটা ফিজিক্যাল এটা একটা সুন্দর জিনিস হঠাৎ মুখে দিয়ে গেছে, এটাও লিখে রাখো, কোনোদিন খামো লাগবো। এ ফিজিক্যাল মানে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কইতায় যার ডাইমেনশন কিটা আছে আছে বাট ইউনিট নাই। এটা হচ্ছে বুঝছনি, এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম কইতায় যার ডাইমেনশন আছে ইউনিট নাই। এইরকম কোনো নো সাচ ফিজিক্যাল কোয়ান্টিটি, এরকম কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি পাইতায় না। এটা হঠাৎ আমার মনে হয়েছে তোমরা এটা নোট ডাউন করিয়া রাখবে। কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাইতায় না যার ডাইমেনশন আছে কিন্তু ইউনিট নাই, পাইতাম না আমরা। কিন্তু ডাইমেনশন আছে, ডাইমেনশন আছে, ইউনিট আছে, প্লেন্টি বেজান পাইমি, কারণ যতটাই পাইছি অতটা ডাইমেনশনও আছে, ইউনিট আছে। ও যে স্পিড, টাইম, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন সব। এমন একটা কোয়ান্টিটি হোক যার ডাইমেনশন নাই বাট ইউনিট আছে, এটা হইল কিটা প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল। আর এমন কোয়ান্টিটি হোক যার ডাইমেনশনও নাই, ডাইমেনশনও নাই আর কিটা নাই, ইউনিটও নাই, ইউনিট দুটা নাই, ক্রস মানে নাই, এটা মানে আছে। তো এটা হইল গিয়া তুমি একটা পাইছি রিফ্রেক্টিভ ইন্ডেক্স একটু আগে, একটা পাইমো আমরা স্ট্রেইন, ঠিক আছে, আর একটা পাইমো স্ট্রেইন। তো ও জিনিসটা তুমি তোমার একটা জায়গায় নোট ডাউন করিও, এটা কম্পিটিটিভের পারপাসে কাজে লাগলে লাগতে পারে কোনোদিন। এখন আরেকটা জিনিস, আরো দুইটা কোয়ান্টিটি, যে দুইটা কোয়ান্টিটির আমরা দেখবো কিটা, দেখো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ডাইমেনশনটা কিটা, ওয়ার্ক ডানের ফর্মুলা কিটা ফোর্স ইনটু তার ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান কিটা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স কিটা আমি জানি ml t মাইনাস 2, আজকেই পাই আইছি, তোমরা দেখিলে যদি অসুবিধা হয় আগের জায়গাটাই, কারণ ফোর্স ইকুয়াল টু কিটা মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস কত m, অ্যাক্সিলারেশন l t মাইনাস 2, অ্যাক্সিলারেশনের বাঙ্গিয়া করিও তোমরা এটা বুঝবে। আর ডিসপ্লেসমেন্ট কিটা l। তো দেখো সেন কেন কিটা লেখা যায় m, তার তো আর কিছু নাই, l এখানে আছে 1 আর 1 2, t মাইনাস 2, ml t মাইনাস 2। আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেটার নাম হচ্ছে কি টর্ক। তো সবের আগে তোমার এখন দরকার হইব কিটা টর্কের ফর্মুলা জানা। তো টর্ক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেটার ফর্মুলা আমরা এখন অবধি জানি না, তো জানি না তার মানে তার ডাইমেনশন আমরা বাইর করতে পারতাম না। তো এটার নাম, এটার আমি ফর্মুলাটা কইলাই, এটা হচ্ছে কি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস। এটা আমার বর্তমানের লাগে তোমরা ফর্মুলাটা একটু মুখস্থ করিয়া রাখিলেইও আমরা চ্যাপ্টার 6ও গেলে 7ও গেলে এটা পাইমো, 1 2 3 4 5 6 7 নম্বর চ্যাপ্টারও এটা পাইমো, ঠিক আছে। তো ফোর্সের ডাইমেনশন দেখো কি হইলো ml t মাইনাস 2, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস, এটা তো ডিস্টেন্স অ্যাকচুয়ালি, তো এখানের মধ্যে ফিজিক্যাল কোয়ান্টিটি ওটা ডিস্টেন্স, তো এটা হইলো কি কিটা, তো দেখো সাইন ml2 t মাইনাস 2, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, ওয়ার্ক ডানের ডাইমেনশন w এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু টর্ক, টর্ক রে ওরকম টাও দিয়া লিখি, এটা রাখা হয় টাও, আমরা পরে ফর্ম, এটা গ্রিক একটা ওয়ার্ড,
ওয়ার্ক ডানের ডাইমেনশন ইজ ইকুয়াল টু টর্কের ডাইমেনশন, কিন্তু ওয়ার্ক ডান ইজ নট ইকুয়াল টু টর্ক। সিমিলারলি আচ্ছা এটা কইলে বাক্কা টেকনিক্যালি তোমরা কাছে প্রবলেম হইব, আমরা চ্যাপ্টার 3 গিয়া এটা ডিসকাস করবো কাইনেমেটিক্সও গিয়া। তো ওয়ার্ক ডান আর টর্ক সেম না, কিন্তু তার ডাইমেনশন সেম। তার মানে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, যে দুইটা কোয়ান্টিটির ডাইমেনশন সেম হয়ে গেলেও বা ডাইমেনশনাল ফর্মুলা সেম হয়ে গেলেও আমরা তারারে সেম ফিজিক্যাল কোয়ান্টিটি কইতে পারতাম না। যেমন ওয়ার্ক ডান আর টর্কের ডাইমেনশন সেম, কিন্তু দুইটা আলাদা, দুইটার কিটা আলাদা। তো আমি এটারে লিখতে পারি টু কোয়ান্টিটিস হ্যাভিং সেম ডাইমেনশন মে অর মে নট ওইতেই পারে। ওয়ার্ক ডান আর একটা ওয়ার্ক ডান যদি হয় তার ডাইমেনশন সমান হইব, কিন্তু ডাইমেনশন দেখেই আমি চোখ মুজে হইতে পারতাম না দুটা সেম। যদি দুইটা কোয়ান্টিটি থাকে তার ডাইমেনশন সেম থাকে, চোখ মুজে হইতাম না কিটা তারা সেম কোয়ান্টিটি। যেমন ওয়ার্ক ডানের আর টর্কের ডাইমেনশন সেম, বাট তারা হইতাম না দুটা সেম। তো টু কোয়ান্টিটিস হ্যাভিং সেম ডাইমেনশন মে নট বি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তো এই অতটুক হইল গিয়ে আজকের টপিক। আজকে আমার অতটুক পড়লাম, এটার পরে নেক্সট আমরা আরো পাইমু। তো ডাইমেনশনাল অ্যানালাইসিস আরো 3টা ভিডিও লাগবো, যেটা আমার কমপ্লিট বোর্ড প্লাস নিট জেডাবলি শেষ হইব। জেডাবলি তো হইলাম না, কারণ জেডাবলি আমি করি না এখন। এটা বুঝিও, যদি কোনো প্রবলেম থাকে কন্ট্যাক্ট নাম্বার তো আছেই সবার কাছে, তোমরা ডিসকাস করি। আর আমার ভিডিওগুলো মনে রাখিও, একটু লম্বা হয়, দেখতে লাগবো। ঠিক আছে, থ্যাংক ইউ।